যে সময় আমার আম্মু হাত পাও ছেড়ে দিয়েছেন ওই সময় মানে নিজেই বুঝতে পারছি যে আজকে পর থেকে আর আমার দুনিয়াতে আর কেউ নাই। মা হারাইছি, বাপরেও এখন হারাইতাম না, এইগুলো ভয় পাই আমি পরে আব্বারে ওই দিন ফিরিয়ে দিছি। মানুষের কথা দিয়ে আমার এই আঘাত দেয় যে তোমার পরিচয়ের কোনো ঠিক নাই, তোমার মা বাবা হয়তো জন্ম দিছে রাস্তাঘাটে, যে জায়গাতে আমি মাটিতে শুইতাম এই সময়। আর ওই সময় আমার এরকম সময় হয়েছে যে আমার টেবিলে বসায় ওনারা খাবার দিছেন, চাকু দিয়ে ওনারা গরম করে লাগাইতে চাইছিলা যে তুই যদি স্বীকার না করিস তাহলে এখন তোরে মেরে ফেলবো। চেইন হারানো গেছে, পরের দিন টিয়া বলতেছেন যে ওনার হাতের চুড়ি নাই। আমার কাছ থেকে সব বিস্তারিত খবর নিয়ে ডাকাতি করার পরে আপনার জামাই কাজ করে, জি, আমার কাছ থেকে খবর নেয় যে তুমি আমার, কিন্তু ওনারা পরিচয় দিয়া বিয়ে দিছেন যে আমার মেয়ে, যদি তুমি মারো বা কোনো কিছু করো বাই চান্স ওর ফ্যামিলি জানলে পরে কিন্তু তুমি বিপদে পড়বে। এইগুলো মনে ভয় টয় দেখানোর পরে উনি আমার ছাড়ছেন। এইটা মনে মনে চিন্তা করছি যে ওনার আমি শাস্তি দিব। আরো একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন আপন ঠিকানার বেসিক ভিডিও, মানে দেখা শুরু করেছেন। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়মিত নিয়ে আসছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। অনেকের জন্যই নামটা উচ্চারণ করতে খুব কঠিন হয়ে যায়। আমি অনেক সময় গেস্টরা যারা এখানে আসেন তারা বলতে চেষ্টা করেন, বা তাদের পক্ষ থেকে যারা লোকজন আসেন তারা বলতে চেষ্টা করেন। তাদেরকে আমি বলবো যে অনেক সময় নামটা উচ্চারণ করতে কঠিন হয়ে গেলে আপনারা এভাবে উচ্চারণ করবেন SOCA। অনেকেই সকা বলেন, বাট সকাটা আমি বলতে চাই না, সকায় সাউন্ড লাইক কেমন জানি, বাট আপনারা বলতে পারেন SOCA। আমাদের ওয়েবসাইটটাও কিন্তু এভাবে দেওয়া আছে www.soca17.com। তো 17টার কারণটা হচ্ছে SOCA নামে আমি তখন কোনো ডোমেইন পাইনি, আর 17টা আমি যুক্ত করে দিয়েছি কারণ 2017 সালে মূলত এটা রেজিস্ট্রেশন পায়, বা রেজিস্ট্রেশন করি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে। তো আমি কথা বাড়াবো না, আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে প্লিজ যেভাবে চেষ্টা করি আমরা সেভাবেই আমরা চেষ্টা করব আমাদের এই বোনটি যেন তার পরিবারের কাছে ফিরতে পারে। নাম কি আপনার? মানসুর আক্তার তামান্না। মানসুর আক্তার তামান্না। কোন জেলা থেকে আসছেন আজকে আমাদের এখানে? ঢাকায় থাকেন? জি না, জকিগঞ্জ জেলা জকিগঞ্জ, ওখান থেকে আসছেন? জি। আচ্ছা, মানসুরা বললেন না? মানসুরাই কি বাবা মায়ের দেয়া নাম? জি, মানসুর আক্তার তামান্না। তামান্না কি এটাও বাবা মায়ের দেয়া নাম পুরোটাই? জি। ডাক নাম তামান্না। জি। বয়স কত এখন তামান্নার? অনুমানিক 20-22? জি, এরকমই। আচ্ছা, তার মানে 15-16 বছর যাবত হারিয়েছেন। কে এসছে আপনার সঙ্গে আজকে এখানে? আজকে আমার পাশের বাসার এক বোন আসছেন। বিয়ে শাদী হয়েছে আপনার? জি, একটা মেয়ে। হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কাজে গেছেন। ঠিক আছে, সমস্যা নেই। তামান্না বলেন, গল্পটা বলেন আমাকে, কি হয়েছে আমি শুনি বিস্তারিত। ছোটবেলায় আমার মা মারা যান। তো কিভাবে মারা যায়? ওনার মানে অনেক অত্যাচার করেন আমার আব্বু, মারধর করেন সবসময়, মানে ওনারে মারধর করতেন। এটা কি আপনি নিজে চোখে দেখেছেন? জি, আমি প্রায় দেখতাম, কারণ দরজা লাগাইয়া আমি ঘরে থাকতাম, তো ওই সময় মারধর করতাম। এই জকিগঞ্জ কি সিলেটের ওদিকে নাকি? সিলেট? জি জি, সিলেট হবিগঞ্জ, আপনার কথা শুনে বুঝতে পারছি। হ্যাঁ, তারপর বলেন। তো উনি দরজা লাগায় মারধর করতো? জি, আর আমি এইগুলো দেখতাম। তো ছোট ছিলাম, তো এগুলো দেখতে দেখতে ভয় পেয়ে নিজেই কান্না করতাম। তো কান্না করলে আমার আম্মু মরার 3-4 দিন আগে আমার পাশে নিয়ে দাঁড়া করাইয়া বলছে যে আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না, তুমি আমার লেগে আর কোনো কান্না করো না, এখন ভাগ্যের মাঝে যা আছে তাই হইব। মানে আমার এরকম ছোট ছিলাম তো, মানে এরকম বুঝাইছেন, আর আমি খুব কান্না করছি আমার মারধর দেখে। পরে আমার আম্মু আমারে এগুলো বলে ধরে কান্না করলে এরকম করতে করতে অনেক দিনই মারধর করতে করতে মানে আমার আম্মুর শরীরটারে মানে পুরা পচাই ফেলাইছেন আমার আব্বু। তো সবসময় মারধর দেখে মানে নিজেরও কষ্ট লাগতো, কিন্তু এই সময় তো আর বলার কিছু ছিল না, কারণ ছোট বাচ্চা ছিলাম। তো আমার আম্মু এরকম করতে করতে বিছনার মাঝে পড়ে যান। তো ডাক্তারের কাছে নেন, ওষুধ দিছেন, একটা ওষুধ খাওয়ানোর জন্য। তাই আমার আব্বু কি করছেন, ওনার তো ওই সময় যেটা বলে যে পড়ালেখা করেন নাই, উনি উল্টাপাল্টা করে ওষুধ খাওয়াই ফেলছিলেন। তো ওষুধ খাওয়ানোর পরে ওনার যে অসুখটা ছিল ওইটাতে আরো বেশি বাড়ি গেছে। জি, তো ওনার অসুখ বাড়ার পরে দেখা যায় কি ওনার এমন অবস্থা হয়েছে যে ওনারা বাঁচানো ভীষণ দায়। পরে
আব্বু ডাক্তারের কাছে দৌড় দিয়ে নিয়ে যান, আর আমিও পিছে পিছে আমার বাবার পিছে পিছে যাই। তো এই সময় ডাক্তারে ওনারা গালাগালি করছেন যে আপনারা আমি দিছি একভাবে ওষুধ খাওয়ানোর জন্য, আর আপনি খাওয়াইছেন আরেক অন্যভাবে, তা আপনি তো রুগীরা মারার চেষ্টা করে, এগুলো বলে মানে আব্বুরে গালাগালি করে উল্টা বাদে আবার ভালো হওয়ার জন্য ওষুধ দিয়ে দিচ্ছেন। তো আব্বু নিয়ে আসার সময় অনেক বৃষ্টি নামছিল, বৃষ্টির মাঝে আসার সময় উনি পিছলা খাইয়া পড়ে ওইখানে আমার আম্মুর দম যায়। আর ওইখানে পড়ার পরে আর যে সময় আমার আম্মু হাত পাও ছেড়ে দিয়েছেন, ওই সময় মানে নিজেই বুঝতে পারছি যে আজকে পর থেকে আর আমার দুনিয়াতে আর কেউ নাই। আর খুব নিজের খুব কষ্ট হয়েছে, কিন্তু ওই সময় তো আর বর্তমানে আমার ছোট একটা ভাই যে মেহেদি নাম, ও ছিল দুধ খাওয়াইতে আমার আম্মায়। তো ওই সময় আমি আমারে সামলাইবো না, বাচ্চাটারে সামলাইবো না, আর অন্য যে ভাই ছিল তারে আমি সামলাইব, কারণ আমি হয়তো ছোট ছিলাম কিন্তু বুঝটা এতটুকু আমার মায় দিয়া গেছেন যে আমি যেরকম ভাবে হোক আমার ধরিয়া রাখা লাগবো, যে 5 ভাইয়ের একটা বোনই ছিলাম আমি ঘরে। তো উনি আমার সব সময় মানে বুঝাইতেন আগে। আর আমারও খুব ইচ্ছা ছিল যে পড়ালেখা করে আমি যেরকম মানে 5 ভাইয়ের একটা বোন আপনি? 2 বোনের মাঝে তো 4 বোন ছিল, 2 বোন মৃত, আর 1 বোন বিয়ে দিছেন, আর 1 বোন তো আর আমি। আচ্ছা, আর আপনার ভাই কতজন ছিল? 5 ভাই। 5 ভাই ছিল? জি। আচ্ছা, তো এই 5 ভাইও কি অবিবাহিত ছিল যে সময় মা মারা যায়? বড় ভাইয়া বিয়ে করছেন, আর রাবিয়া যে আমার বড়, আমার ভাইয়ের বড়, তো উনি তো বিয়ে হয়েছে, 1 ভাই আর 1 বোন বিয়ে হয়েছে। আর আমরা ছিলাম ছোট। আর কুলসুমা যে উনি মারা গেছেন আম্মু মারা যাওয়ার আগে। আচ্ছা, তো মারা যাওয়ার পরে কি হলো? বাবা মা মারা যাওয়ার পরে তো আব্বু বেশি দিন যায় না, 1 দিন কি বা 2 দিন পরেই বিয়ে করে ফেলছেন। আমার বিয়ে করে বউ নিয়ে আসছেন, আর আমারে উনি মরার 2 দিন পরেই আমারে ঘুমে থেকে, আমি মাটির মাঝে ফ্লোরে ঘুমেছিলাম সময়, তো আমারে ঘুমে থেকে ডাকিয়া তুলছেন। তোলার পরে উনি আমারে বলছেন যে তুমি তো বাসায় কাজে যাওয়া লাগবো। উনার একটা বন্ধু ছিল, ওই বন্ধুর কাছে আমারে তুলিয়া দিছেন। পরে আমি মরার 2 দিন পরে, মা মরার 2 দিন পরে, 2 থেকে 3 দিন পরে, কারণ এই সময় তো এতটা ভাইয়া ইয়ে ছিল না, কারণ এত ছোট বয়সে এত কিছু দেখার পরে মানে হুঁশ ছিল না। পরে উনি আমারে এরকম করে ওনার কাছে তুইলা দিয়েছেন। তো ওনার কাছে তুইলা দেওয়ার পরে আমি কাজ কাম মানে কিছুই, তো এই সময় তো 6 থেকে 7 বছরের সময়, এই সময় আমি কি কাজ করব। এই সময় ছিল খেলাধুলার বয়স, এই সময় আমারে জোর করে উনি দিছেন, আমি যাইতে চাই নাই। তো জোর করে দেওয়ার পরে আমি কাজের চেষ্টা করছি যে কাজ করার জন্য, কিন্তু ওনার একটা বড় ছেলে ছিল, 2 ছেলে আর 1 মেয়ে ছিল। তো সুহাগ নাম আর সুহেল নাম, আর মেয়েটার নাম ছিল মনি। তো উনি আমারে ওনাদের বাসায় নিয়ে যান আর কাজ করার জন্য খুব প্রেশার দেন, কিন্তু এই সময় তো মরছে মা কিছুদিন হয়েছে, এখন যদি আমি কাজ কামার মাঝে মন দিমু কেমনে, আর কি করবো কেমনে, নিজের সামলানোর মতন কিছু ছিল না। তারপরে বাধ্য হয়ে করছি। তো ওনার বড় ছেলে সুহেল, উনি মনে হয় সম্ভবত উনি চেইনটা চুরি করছেন, আর দোষ পড়ছে আমার উপরে। কি হয়েছে ঘটনাটা বলেন তো? চেইন চুরি হয়েছে বাসায়? জি, বাসায় চেইন চুরি হয়েছে, আর দোষ পড়ছে আমার উপরে। তো আপনি বুঝলেন কিভাবে সোহেল চুরি করছে? ওনারাই মানে আমারে চাপ দিছেন যে আমি চুরি করছি চেইন। আর ওনারা আমার কাছ থেকে কথা বের করার জন্য পর্যন্ত আমারে চাকু দিয়ে ওনারা গরম করে লাগাইতে চাইছিলা, যে তুই যদি স্বীকার না করিস তাহলে এখন তোরে মেরে ফেলবো। তা ভাইয়া আমি যেহেতু আমি জানি যে আমি চুরি করি নাই, আর এই সময়ের মাঝে আমার এগুলো তো আমার মাথায় খেলাইব না, কারণ মা মরছে কিছুদিন হয়েছে, এখন আমি এইগুলো করার কোনো ব্রেন আমার খেলছে না। আর এত ছোট বয়সে আমি এরকম করবো কেমনে, আমার খুব কষ্ট লাগছে। পরে অনেক চেষ্টা করছি যে নিজের এই থেকে বাইর হইতাম, কিন্তু আমার বাপেও আমার এই সময় নিছই না নিলে পরে তাই আমার খুব প্রেশার দিছেন যে তুমি চুরি করছো, তুমি যে কোনো ইয়ের কারণে তুমি করছো, তোমার বাপ ভাই আইলে হয়তো তুমি দিয়া দিবা, চেনটা চুরি করে রাখছো, সোনার চেন। আমি না করছি যে আমি করছি না, কিন্তু ওই সময় যদি চাকু যে সময় গরম করে আনছিলেন, আমি যদি ওই সময় ইয়ে করতাম, আর একজন ভাইয়া ছিল, উনি আমারে বলছে, উনি আর কি ওনারে বলছে যে বাসার যে আন্টি, ওনারে বলছে যে
তুমি ওকে যে এত ছোট বাচ্চারে প্রেশার দিলে, পরে যদি বাই চান্স পুলিশ কেস কিছু হয়, যদি তুমি মারো বা কোনো কিছু করো, বাই চান্স ওর ফ্যামিলি জানলে পরে কিন্তু তুমি বিপদে পড়বে। এইগুলো মনে ভয় টয় দেখানোর পরে উনি আমার ছাড়ছেন। ছাড়লে আমি এইটা মনে মনে চিন্তা করছি যে ওনার আমি শাস্তি দিব, কারণ ভাইয়ার কাছে যেহেতু শুনছি যে পুলিশের কেস এগুলো শুনলে পুলিশে শাস্তি দিবেন, তো আমি অনেক চেষ্টা করছি যে আমি বাসা থেকে বাইর হইয়া আমি যে কোনোভাবে ইয়ে করব, কারণ আমার আব্বুরা ওনারা আসতে দিত না, কারণ আসলেই আমার নিয়ে যাবে কি, নিয়ে গেলে কি তো ওনার থাকতেন আমার পাইতা না, বুঝছেন ভাই, আমার ভাষা কিন্তু আমি সবগুলো দিতে পারতেছি না, বুঝছেন। পরে উনি আমারে ওনারা ঘুমাইছিলেন না কি করছিলেন সঠিক ইয়ে নাই, কিন্তু ওনারা আপনি আপনার ভাষাতেই বলেন, কোনো সমস্যা নাই, সিলেটের ভাষায় বলেন, সিলেটের ভাষা তো মধুর ভাষা, আমার খুব পছন্দের, হ্যাঁ বলেন। তারপরে ওনারা ঘুমাইছিলেন, আমি কি করছি ঘর থেকে বাইরে গেছি, বাইরে পরে আমি হাঁটতে 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 মানে অনেকটা পথ গিয়া আমি মানে বাইরে ছিলাম মনে হয় আসরের টাইমে, আর হয়ে গেছে রাত 11টা না 12টা। তো হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে আমি গেছি যে আমি থানার সামনে এসে পড়ছি। তো এই সময় ছিল আমার একটা শীতের জ্যাকেট ছিল, তো কিছুটা ছোট ছিলাম, তো আমার ছেলে মনে করে আমার পুলিশ একজনে ডাক দেন। তো ডাক দেওয়ার পরে আমার জিজ্ঞেস করে তুমি এত রাতে কই যাও। পরে আমি সবকিছু কান্না করে করে বলছি যে ভাইয়া এরকম এরকম আমার আব্বু আমার কাজে দিয়ে দিচ্ছেন, আর ওনারা আমার এরকম প্রেশার দিচ্ছেন, এখন আমার মারার চেষ্টা করতেছেন। পরে পুলিশে বলছে যে আচ্ছা কোনো ভয় নাই, আমি তোমার এইগুলো আমি দেখতেছি, তো তুমি কি বলতে পারবা যে কই থেকে কই আইছো। পরে আমি এরকম করে বলছি, ওই সময় মনে ছিল যে কোন জায়গাটা থাকতাম, বুঝছেন। বলার কারণে তো যেহেতু এখন যেহেতু জ্ঞান হয়েছে, এখন বুঝতেছি যে না যদি বলতে পারতাম তাহলে তো আমি এখানে আসতে পারতাম না, বা ওনাদেরকে আমি নিয়ে আসতে পারতাম না গাড়ি দিয়ে। তো ওনার বাসায় নিয়ে গেছি পুলিশে বলছে যে আমি দেখবাই তোমার আমি বাসাইমু, তো কোনো কিছু হইতো না, তোমার আব্বুর কাছে আমি ফিরিয়ে দিব, তুমি তোমার আব্বুর কাছে যাইতে চাওনি। পরে আমি কইছি জি যাইতে চাই। তারপরে ওনারা যেমন বলছেন যে আচ্ছা সমস্যা নাই, আমরা নিয়ে যাবো তোমারে, তুমি চিন্তা করো না, আর কোনো ভয় পাইবে না ওনার সামনে গেলে। ওনারা নিয়ে গেছে, নিয়ে গেলে মহিলার কি করছেন কি কথাবার্তা বলছেন, আর আমার সামনে একটু ঝাড়ি ঝুড়ি দিয়ে কথা বলছেন, বললে ওনারা দেখছি কিছুক্ষণ পরে বেডরুমে গেছেন, গিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে পুলিশে আর কোনো কথা বলে না। কথা ছিল পুলিশে মানে নিয়ে আসার আগে বলছিলেন যে আমার এনতে কি আমার আব্বুর কাছে দিয়ে দিবেন, আর উল্টা পুলিশ চেঞ্জ হয়ে গেল, উল্টা পুলিশ চেঞ্জ হয়ে গেল, আর উল্টা আমারে ওনাদের কাছেই রাইখা গেছে। তো বর্তমানে দেখা যায় কি যে পরের দিন আমার আব্বুরে আনাইছে যে আমারে ফাটাই দিবা, তো আমারে ফাটাই দেওয়ার আমি না তো ভাবছে যে আপনি গিয়ে পুলিশ সাথে করে নিয়ে আসছেন, কি একটা অবস্থা। তারপর তো আমার আব্বু আমার নিতে আসছিল, আর এর আগে আমার ওনারা না করছে যে তোর আব্বু আইলে তুই কইবে যে তোরে আমি তোরে আমি কিছু শিখাইয়া দিছি, এইগুলো কিছু বলবি না, না বললে বলবে যে আব্বু তোমার আমি চিনি না, তুমি যদি আমার নিজের বাবা হইতে তাইলে তুমি আজকে আমার এত ছোট বয়সে কাম কাজে দিতে পারতাম না। তো এগুলো বলার পরে আমি বলছি যে আমি এগুলো কেন বলবো, আমি আমার আব্বুর সাথে যে চলে যাইবো, আমি এগুলো এখানে থাকবো না, আপনারা আমারে মারেন। পরে এইগুলো বলার পরে মহিলা আমার চাকু দিয়ে আবার ভয় দেখাইছে যে এগুলো যদি না বলোস তাইলে তোর আব্বার আমি মাইরে ফেলাইমু আমরা এখানে ডাইকা। তো এইগুলো বলার পরে আমি ওনারে বলছি যে আচ্ছা কি আমি আপনারা যেমনি বলবেন আমি এমনিই করব, কারণ মা হারাইছি বাপরেও এখন হারাইতাম না, এইগুলো ভয় পাই আমি পরে আব্বারে ওই দিন ফিরাইয়া দিছি। পরে ঈদের সময় আমার ভাইয়া আসছিল, আর যে আকবর আর সম্ভবত মেহেদিরেও নিয়ে আসছিল আব্বা, আমার আব্বু নিয়ে আসছিল। পরে নিয়ে আসলে উনি আমার নেওয়ার জন্য আসছে। পরে আমি এই দিন আমি খুব সুন্দর মতন ঈদের আগে না ঈদের পরে ওনাদের সাথে আমি চলে গেছি, গেলে আমার খালায় ওনার কাছে নিয়ে গেছেন। এইগুলো শুনে যে আমার এত অত্যাচার বা কোনো কিছু হয়তো তাই শুনছেন, শোনার পরে হয়তো আমারে নেওয়ার জন্য আসছেন। পরে আব্বুরে গালাগালি করিয়া যে এত ছোট বয়সে তোমার লজ্জা করলো না, তুমি মেয়েরে কাজে দিলা, আমার বোন 2 দিন হয়েছে না মরছে, এর মাঝে তুমি বউ আনি ফেলছো। তো আমার ঝগড়া করি আমার আব্বুর সাথে উনি নিয়ে গেছেন ওনার বাসায়। কে এটা? আমার খালা। আপন পাগলা। জি পাগলা? জি। একটু পাগলা ছিল না তাহলে
পাগলা জায়গা। জায়গার নাম? জি। এটা কোন পাগলা, কোন জেলা? নারায়ণগঞ্জ? এটা তো আমি ভাইয়া বলতে পাগলাতে পারবো নিয়ে না। গেছে, জি জায়গার নাম হচ্ছে পাগলা। জি আমি যত জানি নারায়ণগঞ্জে পাগলা নামে একটা জায়গা আছে, আমার ভুলও হতে পারে, বাট পাগলা নামে কোথাও থাকলেও জি থাকতে জি পারে জি, না। জায়গার নামই পাগলা। পাগলা, হ্যাঁ ঠিক আছে। লোকজন ঠিক আছে ওই এলাকার? জি জি জি, লোকজন ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বলেন তারপর। তারপরে আমার খালা উনি আমার নিয়ে যাওয়ার পরে ওনার বাসায় আমি অনেক দিন ছিলাম। আমারে মানে কোনো কিছুর আশা বাকি রাখেন না। উনি আমার জিন্সের প্যান্ট দিছেন, স্কার্ট দিছেন, থ্রি পিস। আদর করতেন? জি, খুব আচ্ছা, আদর আপনি করতেন। হারানোর ঘটনায় আসেন, কিভাবে হারালেন? পরে উনি আমার নিয়ে গেছেন, আর কিছুদিন ওনার ঘরেই ছিলাম। তো উনি আমার নিয়ে মানে বেশি মায়া করতাম, মা মরা মেয়ে তো উনার বাচ্চাদের রেখা আমারে বেশি মায়া করতাম। যেমন মাছটা যদি রান্না করতেন, মাছের মাথাটা আমারে দিয়ে দিতেন। ওই যে মা মরা মেয়ে এই কারণে হুম। আদর করতো, হ্যাঁ হ্যাঁ। এরপরে যেমন এই জিনিসটা আমার খালার তো ভাইয়ের তারারও সহ্য হয় নাই, আমার খালুরও সহ্য হয় নাই। তো উনি কি করছেন, ও একদিন আমি খেলা থেকে আসার সময় সন্ধ্যার টাইমে, তো খেলার থেকে আসার সময় আমি ঘরে ঢুকার আগেই শুনতেছি যে আমার খালারে যেমন কুদাইয়া যেমন যাইতে চাইরা যেমন মারবা, বুঝছেন? তো আমি চেষ্টা করছি যে হয়তো না আটকানোর না, যে আমি এইগুলো যেটা আমি শুনতেছি এর মাঝে বিচারও দিরা আমার খালার ঘরের ভাইয়ে যে আমারে মায়া করে না, আমার ওরে মায়া করে, আমি মাছের মাথাটা পর্যন্ত ওরে দেয়। এখন বুঝো আব্বা তোমার আপনার খালাতো ভাই বোনরা আপনাকে হিংসা করতেছে? হিংসা করতেছেন। আর আমার খালা কইছেন যে আমার মা মরা বোনজি, এখন আমি এর যদি আমি না মায়া করি আর কে করব? তো উনি আমারে বিয়ে করছেন, উনি আমারে নিয়ে কিছু চিন্তা করতেছেন। পরে আমি এগুলো ঝগড়াঝাটি শুনে আমি বলি যে আমি থাকলে আমার খালার অশান্তি হইব, তাইলে আমি এন থেকে চলে গেলেই ভালো হয়, তাইলে আমি আমার বাড়ির চলে যাই, আর আব্বারে গিয়ে আমি কইমু, বুঝছেন? এই নিয়তে আমি বাইরে ইসলাম। আচ্ছা, এই বাইর হওয়ার পরে আপনি হচ্ছে হারায় গেছেন? জি। আচ্ছা, হারায় কার হাতে পড়লেন, কি হইলো? হারায় যাওয়ার পরে মহিলা একজন আমার পাইয়া নিছেন। হারায় যাওয়ার সময় আমি জুতা দুইটা যে রাস্তা দিয়ে যাইবো ও রাস্তাতে আমি জুতা দুইটা থইয়া আইছিলাম, খালি পায়ে বাইরেছি, যে আমি জুতা একটা চিহ্ন রাখি যে আমি চইলা গেছি। তো উনি আমারে নিছেন, নিয়ে আমারে আরেক বাসা, তো উনি আর কি যেমন কেয়ারটেকার হিসাবে উনি নিছেন, কাজের হয়তো লোক খুঁজছিলেন, তারপরে হয়তো আমি তার সামনে আইছি। তো আমারে দেখিয়া তাই না আমারে কইরা যে তুমি কি কাজ করবা? পরে আমি কইছি যে আমি এত ছোট বয়স, আমি কি কাজ করব? পরে ওইটা করে তুমি যে করো ফুড ফরমাইশো যদি করো, তারপর আমি রাখবো, তোমার আমি এক ভালো বাসাত নিয়ে দিমু। ওই সময় আমারে নিয়া উনার এক বাসাত দিছিলা, তো এই জায়গার নাম আমার সঠিক ভাইয়া মনে নাই। ওনার ওইখান থেকে কি যেন হয়েছিল, কাজ করতে পারি না না কি যেন কারণে আমারে ওইখান থেকেও বাইর করে দিছেন। তো ওইখান থেকে বাইর করে দেওয়ার পরে আরেক বাসাত নিছেন, এরকম করে 3 বাসা বদলানো হয়েছে। 3 বাসা বদলানোর পরে লাস্ট হইলো আরেক মহিলা নিয়ে দিছেন গুলশান। ঢাকার গুলশানে? জি, ঢাকার গুলশান বাই ব্লক। সব ঠিকানা বলেন না, দেখা যাবে আপনার বাসায় গিয়ে বসে থাকবে। গুলশানে থাকেন নাকি অন্য কোথাও থাকেন? সিলেটে থাকেন? আচ্ছা, সিলেটে গুলশানে দিয়েছে, তারপর কি হয়েছে? তো উনি ওইখানে নিয়ে যান, পরে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি মনে হয় 3-4 বছর থাকি গুলশানে। জি। যে মেয়েটা আপনাকে হারায় যাওয়ার পরে পাইলো, যে মহিলা, ওই মহিলার সাথে তখন যোগাযোগ ছিল নাকি ওই মহিলার সাথে যোগাযোগ নাই? জি না, আর যোগাযোগ তখন এই যে বাসা চেঞ্জ হচ্ছে, যোগাযোগ হারায় গেছে না। গুলশানে থাকার পরে কি হলো? ওইখানে আমি ছিলাম, মানে ওরা জানতো যে আপনি এরকম হারায় গেছেন নাকি এরা জানতো না? না, জানতো। এরকম হয়েছে, আমি টিভির মাঝে একদিন দেখছিলাম যে হারানো বিজ্ঞপ্তি, মানে আমার নামটা আমি ছোট থাকতেও মানে বুঝতাম যে আমার নাম যে তামান্না, আমার খুব পড়ার ইচ্ছা ছিল। তো আমি আমার নামটা যেরকম আমি বুঝতে পারছি যে টিভির খবরের নিচে যে লেখাগুলো ভাসে না, ওইখানে যেমন তামান্না দেখা গেছে নাম, হয়তো পড়তে পারতেন তার মানে? স্কুলে গেছিলেন? স্কুলে মানে প্রাইভেট পড়তাম। ও, প্রাইভেটে পড়তেন? জি জি। তারপরে কি হলো বলেন তো? গুলশান থেকে কোথায় গেলেন? তো গুলশানে ওখানে ছিলাম, পরে আমার ওনারাও যেমন ভূতের কিছু ছিল, ওটাও বলছেন যে আমি চুরি করছি। কিছুদিন 3-4 দিন প্রথম দিন বলছেন যে ওনার চেইন হারায় গেছে, চেইন হারানো গেছে। পরের দিন বলতেছেন যে ওনার হাতের চুড়ি নাই। আরেকদিন বলতেছেন ওনার মেয়ের কাপড় নাই,
এরকম করে বলতে বলতে মানে অনেক ধরনের বাসায় থাকতেন না? বাসাতেই থাকতেন। ওনার বাসা তো বাসায় থেকে যদি কেউ যদি চুরি করে, তাহলে তো তার লাগেজপত্র খুঁজলেই তো পাওয়া যায় সে চুরি করছে কিনা। সে তো খেয়ে ফেলবে না জিনিসগুলা, তাই না? তো এরকম বলতো যে আমি চুরি করছি, চুরি করে মানে দিবে কাকে? সরাসরি না বলে, মানে আরেকটা মেয়ে ছিল, তো ওই মেয়েটা হয়তো সম্ভবত আমার উপরে দোষ দিত। আচ্ছা, তো আমি আর ইন ডিটেল না যাই, আপনি আমাকে বলেন যে আপনি এখান থেকে সিলেটে গেলেন কিভাবে? ওই তো ভাইয়া বলতেছি যে সম্পর্ক হয়েছিল কারোর সঙ্গে? জি না ভাইয়া। হ্যাঁ, ওটা একটু শর্টকাটে বলেন তো। হ্যাঁ, শর্টকাটে ওই তো ওই বাসা থেকে চুরির বদনামে আমি বাইর হওয়ার আবার বের পরে হয়ে যান। হ্যাঁ, পরে আমি যেমন প্রমাণ হয়েছে ওইখানে যে এইগুলো জিন। আপনি চুরি করেননি, আমি বিশ্বাস জি করি না। আপনাকে। হ্যাঁ, সমস্যা নেই। তারপর ওখান থেকে কি হলো? ইয়ে হয়েছে ওইখানে বট গাছ একটা ছিল, ওইখানে বলে জিন ভূতে নিয়ে এগুলো নিচে ফালাইছে। আচ্ছা, তো আপনি লাস্টে দিয়ে পাইছে, পরে তো খুঁজে ওনারা পাইছেন পরে ওখানে গিয়া? হ্যাঁ বট গাছের পাইছে, নিচে পাওয়া গেছে? পাওয়া গেছে। ফোনও রিসিভ হয়েছে। ও, ফোন দিয়ে জিনের সঙ্গে কথা বলছে? জি, জিনে রিসিভ করছে বলে মানে আমি তো ও, ইন্টারেস্টিং। আজকে তো পরে পুরা ফুল প্যাকেজ, হাসি কান্না আনন্দ সবই আছে বেসিক ভিডিও। আচ্ছা শুনুন, আমার এগুলোর দরকার নাই ভদ্রমহিলা কি করছে না করছে, গুলশান কাহিনী বাদ দেন। আপনি শুধু বলেন আমাকে সিলেটে কেমনে গেলেন? তো ওইখানে আমি বাইর হয়ে গেছি যে সময় যে প্রমাণ হয়েছে যে আমি নিছি না, সব জিনিস যেগুলো হারানো গেছিল সব একখানে পাইছে। গুলশান থেকে ওনাকে, হ্যাঁ বুঝছি আমি। তারপরে ওনারা আমারে করছে, কত চেষ্টা করছে, দেখছে যে আমি ভূত নিয়ে তারপরে আপনাকে ট্রাই করে দেখছে? জি। কি ট্রাই করছে? যে আপনি জিন ভূত কিনা? জি। কি করছে তারা? আলহামদুলিল্লাহ সূরা জিকাইছে, কুলফল্লাহ সূরা জিকাইছে। ওই সময় ওরা আমারে পড়াইতো হুজুরের কাছে, তো আমি কায়দা পড়তাম ওই সময়। তো আমার ওরা এরকম করে পড়াটা দেখছে যে আমি যদি ভূত হই বা জিন হই তাহলে তো পড়তে পারবো না। পড়তে পারবো না। ভূত জিন পড়তে পারে না, জিনটা তো আমি জানি কিছু মুসলিম জিন আছেন যারা পড়তে এইগুলো পারে। মানে খারাপ যদি হয়, খারাপ দেখেই তো হয়তো নিয়া এগুলো মানুষের বিরক্ত করতেছে। তো আমার এইগুলো দিয়ে পরীক্ষা করাইছে ওনারা কিরকম করে ডিম ভাজি করছে করে, যে আমি যদি হই তাহলে আমি ভদ্রভাবে সুন্দরভাবে ওনাদের সাথে কথা বলবো। আমার খাওয়াইছে ডিম ভাজি করে, রুটি বানাইছে, রুটি বানাই আমার ডিম ভাজি দিয়ে রুটি টেবিলে বসাইছে, যে জায়গাতে আমি মাটিতে শুইতাম এই সময়। আর ওই সময় আমার এরকম সময় হয়েছে যে আমার টেবিলে বসায় ওনারা ভাত দিছেন, খাবার দিছেন। তো আমার সম্মান বেড়ে গেছে রীতিমতো। হ্যাঁ, তো আমার খাওয়ানোর পরে উনি বলছেন যে তামান্না তোমার হুজুরে যে সূরা পড়াইতে ওইগুলো একটু বলো। তো আমি সুন্দর করে আমি বলছি, কারণ আমি সাদা মনে বলছি, আমি তো আর জানতাম না যে এগুলো ওনারা সন্দেহ করতেছেন। তারপর তো এগুলো দিয়ে করে দেখছেন যে আমি পারি। তো ওনারা আবার কি হিন্দু কি যে বলে খাসিয়া নাকি, ওনারা আইনা দেখছে যে যাচাই করে যে এগুলো আমি কিছুই করতেছি না। ওনারা প্রথম মনে করছেন যে আমি কেউ মনে বারিন্দা দিয়া ফালাই দিই আর কেউ মনে আইসা নেয়। ওনারা এরকম সন্দেহ করছে, মানে আপনার সাথে কোনো জিন ভূত আছে সেটাও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর তো ওনারা লাস্টে দিয়ে উনি ফোন কিছুদিন পরে ফোন নাই হইছে ওনার। যাক, আমি না আপনাকে এখান থেকে আর বের করতে পারতেছি না, এই স্টোরি থেকে বের হন। আপনি শুধু বলেন যে বাসা থেকে বের হলেন কিভাবে, আপনি কোথায় গেলেন? ওইখান থেকে আমি বের হয়ে যাই যে আমার এইগুলো যে সময় প্রমাণ হয়েছে যে আমি চুরি করি নাই, ওই সময় আমার মনে মনে রাগ আসছে যে আমি এত বছর ছিলাম, আমি কোনো সময় করি নাই। বের হয়েছেন ওখান থেকে, কাউকে না বলি বের হয়ে গেছেন? জি জি। আচ্ছা, বের হওয়ার পরে কোথায় গেলেন? বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে অনেকটা পথ যাই, পরে একা জি একা যাই, পরে রিক্সা একটার মাঝে উঠলে আমার জিজ্ঞেসে কই যাইবা, পরে আমি আর বলতে পারি না। আমি বলি যে আমি জানি না বলছি, পরে রিক্সাওয়ালায় নিয়ে ওনার বাড়িতে আমারে রাখছে। ওনার বউ আসছিল, তো ওনার বউ কিছু বুড়া, আর রিক্সাওয়ালাটা মনে হয় নেশা করতো। তো আমার নিয়ে রেল স্টেশন ছিল, ওইখানে নিয়ে 2 দিন না 3 দিন আমি থাকছি। থাকার পরে ওনারা দেখি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগে পড়ছে আমারে নিয়া। তো এইখানেও আমি মনে করছে কোথা থেকে নিয়ে আসছে। তো এখন আমি তো আর এই সময় তো এইগুলো তো আর আমার মনে ছিল না যে আমারে নিয়ে ঝগড়া করতেছেন। যখন শুনি যে মারধর হওয়ার আমার নিয়ে ওনাদের ঝগড়াঝাটি হইতেছে, তো যে নিজের ভয় আইলো যে আমারে নিয়ে ওনারা ঝগড়াঝাটি করতেছে, তাই আমি এদিকে চলে যাই। তখন থেকে আমি চলে যাওয়ার পরে অনেকটা পথ হাঁটতে হাঁটতে, আর আমার সিলেটের বাবা যে উনি আমারে যে নিছেন, উনি আমার ব্যাংকের সামনে থেকে নিছেন। আমি হাঁটতে হাঁটতে কান্না করে করে যে জীবনটার মাঝে কি হইলো এগুলো চিন্তা করতে করতে কান্না করছিলাম। করতে করতে আমি হাঁটতেছি, পরে উনি আমার ডাক দেওয়াইছেন দারোয়ানা একজনের হাতে যে মেয়েটারে ডাক দেও। তো
তো উনি কিন্তু 4-5 জন মেয়েরই পালিয়ে উনি বিয়া দিছেন, নিজে বিয়ে দিয়ে নিজের জায়গাতে ঘর বানায় থাকতে দিছেন উনারা। এরকম ভাবে অনেক মেয়েরই পাইছেন, পালিয়া বিয়া দিছেন। আপনাকে বিয়ে শাদী দিয়েছেন উনি? তো উনি আমারে নিছেন দারোয়ানের দিয়ে ডাকায় নেওয়ার পরে আমার সবকিছু বিস্তারিত সবকিছু জিজ্ঞাসেন, আমি বলছি, বললে উনি বলছেন যে তুমি কি আমার সাথে সিলেট যাবা? তো মনে মনে চিন্তা করলাম যে সিলেট তো শুনতাম মানুষের কাছে যে সিলেট জায়গাটা অনেক সুন্দর, আসলে তো আমি কি ওইখানে যাবো নাকি ওনারা আমার বেচা দিতে চাইছে? আমার মনে এইগুলো ভয় ছিল যে আমার তো কেউ নাই, এখন যদি আমার কিছু কইরা ফেলে আমি তো কিছু করতে পারবো না। তো উনি আমার বলছেন তুমি কিচ্ছু ভয় পাইও না, তুমি আমার সাথে চলো। তো ওই সময় আমার বড় বোন যে যার কাছে বড় হয়েছি ওনার বড় মেয়ের জন্য কি ব্যাংকের কি কাজের জন্য আসছিল, লন্ডন থেকে কি কাগজপত্রের জন্য আসছিল উনি। তো আসলে আমার নিয়ে গেছেন, নিয়ে হোটেলও নিয়ে 2টা 3 পিস দিছেন, কেনাকাটা করে হোটেলে নিয়ে খাওয়া দাওয়া করাইছেন, হাত পা ধুয়ে মানে পুরাপুরি পোশাক বদলাই ফেলাইছেন যে মানুষে যেমনি না বুঝে। তো উনি আমার নিয়ে ওইখানে পরিচয় দিছেন ওনার ওয়াইফর, যে আমার আম্মা ডাকতাম আমি, আর ওনার মেয়ে যে যারা পালতা কেউ দেশে নাই, সব বিদেশ, লন্ডন আর ইটালি। তো উনি আমার নিয়ে সবার কাছে পরিচয় করে দিছেন আর বলছেন আজকে থেকে মনে করবে এটা তোমার নিজের ঘর, তুমি নিজের ঘর মনে করে চলবা আর নিজের মা বাপ মনে করে চলবা। এদের সাথেই আছেন আপনি এখনো? এদের সাথে ছিলাম 6-7 বছর ছিলাম। এরাই কি বিয়ে শাদী দিল আপনার না ওই যে? জি, বিয়ে শাদী ওনারাই দিছিলেন। তো ওনারা দিলে কিশোরগঞ্জ দিছিল, যে আইডি কার্ডের মাঝে লেখা আছে কিশোরগঞ্জ দিছিল। তো খুব ভালো দেখে দিছিল, পরে ভাগ্য খারাপ বলে না, তো ডাকাতি করে ওনাদের ঘরে। আমার কাছ থেকে সব বিস্তারিত খবর নিয়ে ডাকাতি করার পরে আপনার জামাই কাজ করে? জি, আমার কাছ থেকে খবর নেয় যে তুমি আমার, কিন্তু ওনারা পরিচয় দিয়া বিয়ে দিছেন যে আমার মেয়ে। আর আমি কিন্তু সত্যি কথা বলে দিছি, বাই চান্স লন্ডনে শুই না যদি লোভ করে আমার কিছু বলে যে এইগুলো আনো ওইগুলো আনো, আমি তো আনতে পারবো না। সম্পর্ক আছে এখনো? হাজবেন্ড ধরছে না জামাইরে ধরছে? জি না, আমি হাতে পায়ে ধরে না করছি যে না, দয়া করে তোমরা কিছু কইরো না। তো ডাকাতরে আপনি বাঁচাবেন কি কারণে? তারপর ডাকাতের সাথে সংসার করতেছেন এখন? এটা ডাকাতরে আমি বাঁচাইছি বলতে আমার ওই সময় প্রেগন্যান্ট ছিলাম। সংসার করতেছেন? জি না। ডিভোর্স দিবেন? জি। আচ্ছা, বাচ্চা কার কাছে? বাচ্চা বাবার কাছে। এটাও ডাকাতি করছে? এই যে এটা আমি করছি কারণ ওই সময় মানে আমার চোখে মুখে কোনো পথ দেখছি না ভাইয়া। কারণ সমস্যা নাই, শুনেন মানসুরা আক্তার তামান্না, আমরা গল্পটা অনেক বড় করতে পারবো না কারণ আমাদের মূল জায়গাটাই থাকতে হবে। আমি বুঝতে পারছি আপনার জীবনে অনেকগুলো চড়াই উতরাই গেছে এবং আপনি বর্তমানে কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বিবাহিত। আপনার দ্বিতীয় সংসার চলতেছে? মাশাআল্লাহ। আপনার সঙ্গে কি আসছে? আমার আপু আসছে, আর আমার কেউ আসে নাই। হাজবেন্ড আসে নাই? জি না, হাজবেন্ড কাজে। কি করেন? উনি রাজমিস্ত্রির কাজ করে। খুব ভালো। ডাকাতি তো করে না? এই রাজমিস্ত্রি মনে করি যে যদি রিস্কাও চালাইতেন তারপরও মনে করি যে ভালো সৎভাবে তো কাজ করে সংসার চালাচ্ছেন। আপনি ওনাকে যদি আল্লাহ আপনার পরিবার মিলায় দেয় সাথে করে নিয়ে আসবেন, ঠিক আছে? স্বামীকে সাথে করে নিয়ে আসবেন। ও তো জানে আপনার ঘটনাগুলো, জানে না? বলছেন তো, কিছু লুকাই নাই আমি। বিউটিফুল। আপনার বাবার নাম কি মনে আছে? জি, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, খুব সুন্দর নাম। মায়ের নাম? রহিমা। রহিমা। বড় ভাই? মুশারফ। মুশারফ। শাহাদত, বিল্লাল, আকবর, মেহেদি এরা কারা? এরা বাকি ভাইগুলা? শাহাদত, বিল্লাল, আকবর, মেহেদি এবং মোশাররফ। বোন দুজনের নাম, বোন 3 জনের নাম মনে আছে? জি। কুলসুম, রাবিয়া, হীরা। জি, তাই না? আচ্ছা, আপনার গ্রাম, বাড়ি, জেলা কোনো কিছুই মনে নাই? একটা নামও মনে নাই? জি না, খালি শুনতাম যে বরিশাল হয় দাদার বাড়ি কিংবা নানার বাড়ি, কারণ জন্মই হয়েছে সম্ভবত ঢাকায় আমার। আচ্ছা। আর কোনোখানে তো যাওয়া পড়ে নাই, আর বলতেও পারবো না। আল্লাহ ভরসা। এই নাম দেখে যদি কাজ হয়। আপনার বাবা কি কাজ করতেন? রিক্সা চালান। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন? ওনাকে তো অনেক বয়স রেখে আসছি। এর থেকে বয়স্ক মানুষও তো হয়তো আছে। মানে উনি জীবিত দেখে আসছেন, মা তো মারাই গেছে, তাই না? আর আপনার খালা যিনি ছিল উনি পাগলাতে থাকতেন? জি, আমার মা খালা 4 জন ছিলেন। তো সবার বড় জনের ঘরেও আমি মানে আমার খালার বাসা থাকতে আমি ওনার বাসায় ঘুরতে গেছিলাম। আচ্ছা, এই পাগলাতে যিনি থাকতেন ওই খালার নাম কি? নামটা মনে নাই? খালুর নামও মনে নাই? কি করতো খালু? খালু এটা বলতে পারবো না, কিন্তু বড় খালার জামাই করতেন, ওই যে বন বানায় না, বন রুটি বানাইতেন, ওইগুলো রুটি বানাইতেন উনি। আর আমার বোন একজনের জামাইয়ে বাদাম বেচতেন।
আমার আচ্ছা। এগুলো মনে ছিল। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু আছে ততটুকু নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ যাতে একটা ভালো সংবাদ নিয়ে ফেরার তৌফিক আমাদেরকে দেন, সেই প্রত্যাশায় আমরা ভিডিওটা করলাম। আর কোনো কিছু কি বাদ আছে বলা, নাকি সব বলেছেন যা যা মনে আছে তথ্য জি, যা যা মনে আছে। বলছেন? মন খুলে বলতে পারছেন? জি, আমরা যে না ভাড়া থাকতাম ওইখানে বড় একটা বালুর মাঠ ছিল আর অনেক গাছগাছালি ছিল, তো এগুলো মানে ঢাকায় ভাড়া থাকতেন? জি 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 দেশের বাড়ি বড় একটা বালির মাঠ ছিল সেখানে? জি জি জি। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যদি আপনার পরিবার মিলায় দেয় এতে। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। এই প্রত্যাশা আজকের মতো শেষ করব। ভাইয়া আমার সবার কাছে অনুরোধ যে আমার জন্য দোয়া করতে, যে আমি যেভাবে মানে সংসার করতেছি আল্লাহ যেন আমার বেশি জায়গা কমও যেন আল্লাহ আমার সুখী করেন, কারণ বর্তমান যে অবস্থা এই অবস্থার মাঝে সুখে থাকাটাই খুব বড় দায়, কারণ বেশি অংশ মানুষে কথা দিয়ে আমার এই আঘাত দেয় যে তোমার পরিচয়ের কোনো ঠিক নাই, এর মাঝে তোমার জন্মর কোনো ঠিক নাই, তোমার মা বাবা হয়তো জন্ম দিছে রাস্তাঘাটে, মানে কত রকম খারাপ ভাবে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, যখন আপনাকে কেউ গালমন্দ করবে, এরকম বাজে কথা বলবে, পচা কথা বলবে, আপনি তো আল্লাহ ভীরু মানুষ, আল্লাহকে জি বিশ্বাস করেন, জি করেন জি না? বিশ্বাস আচ্ছা, করি। তার মানে আপনি একদম স্পষ্ট মনে রাখেন যে আপনার গুনাহ কমে যাচ্ছে। যারা আপনাকে গালমন্দ করে, জি বকা দেয়, গালিগালাজ করে, আর আপনার অসাক্ষাতে মানে আপনার সাক্ষাৎ ছাড়া আপনাকে নিয়ে মন্দ কথা বলে, কটু কথা বলে আড়ালে, তারা আপনার জীবনের গুনাহ কমাই দিয়ে তাদের জীবনের সওয়াবগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। তো এর চাইতে ভালো বন্ধু আপনি কই পাবেন বলেন, যারা আপনার সমালোচনা করে। সো আমাদের ফেসবুক কমিউনিটিতে যারা এই কাজগুলো করেন, যারা ধর্মভীরু আছেন, আমি তো বিশ্বাস করি অসংখ্য মানুষ ধর্মভীরু ফেসবুকে, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ধর্মীয় বিষয় নিয়ে এমনভাবে প্র্যাকটিস করেন যে অনেকে জানেনও না এইভাবে প্র্যাকটিস করাটা আসলে গুনার কাজ। হ্যাঁ, দেখবেন যে অপ্রাসঙ্গিকভাবে হয়তো আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তার নিচে দেখা যাবে হয়তো বা বলে দিল যে আল্লাহর নামে এই কমেন্টসটি যারা পড়ছে তাকে যেন আল্লাহ জান্নাতে নেয়। হয়তো উপরে দেখা গেল কোনো একটা নায়িকার ছবি, সে হয়তো বুঝতেও পারতেছে না যে এই জাতীয় কথা এখানে লেখাটা ধর্মীয়ভাবে অন্যায়, সে তো সব মনে করেই লিখতেছে। তো আমাদের এরকম অসংখ্য ধর্ম সম্পর্কে অনেকেই ভালোভাবে জানেন না, কিন্তু প্রচণ্ড ধর্মভীরু, অন্ধভাবে ভীরু, এরকম অনেক মানুষ আছেন। তাদের জন্য বলি, এই জাতীয় মানুষজনের কাছ থেকে প্রচুর বাজে কথা আসে এবং ইচ্ছামতো ফেসবুকে বসে তারা গালিগালাজ করেন, এবং গালিগালাজ করার পরে অনেকে ভুলেও যান। তাদের জন্য বলি, ধর্মীয়ভাবে এটা প্রচণ্ড গর্হিত কাজ, অন্যায় কাজ। আপনি যদি গালি দেওয়ার মতোও কিছু পান কন্টেন্ট দেখেন, তবুও আপনি গালি দিবেন না, এই কারণে, কারণ গালি দিলে আপনার জায়গা থেকে গুনাহ হচ্ছে আপনার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কাছ থেকে কিন্তু সওয়াব কেটে নিয়ে গিয়ে ওই লোকটাকে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মানে একটা সওয়াব কামাইতে গেলে কত রকমের কষ্ট করতে হয়, তাই না? আবার অনেক সহজভাবেও করা যায়। তো আপনি কেন আপনার নেকির পাল্লা থেকে যে লোকটাকে দেখে আপনার মেজাজ খারাপ হয়েছে, গালমন্দ করতে ইচ্ছে করছে, তাকে আপনি আপনার নেকির পাল্লা থেকে সওয়াব দিয়ে আপনি তার কাছ থেকে গুনাহ নিয়ে নেবেন কেন? কি কারণে? প্রশ্নই ওঠে না। তো এগুলো যদি চোখে দেখা যেত না, আমার কেন জানি মনে হয় যে আমাদের ধর্মের কিছু কিছু বিষয় এত বেশি সায়েন্টিফিক, এগুলো যদি চোখে দেখা যেত, যে এই যে বলার সঙ্গে সঙ্গে ক্রেডিট, আমাদের যেরকম ক্রেডিট কমে যায়, হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে এরকমভাবে আপনার সবের ক্রেডিটটা কমে যাচ্ছে, যদিও সম্ভব না, আল্লাহ মাফ করুক, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যদি দেখা যেত তাহলে আমাদের পুরো দুনিয়াটা রাতারাতি চেঞ্জ হয়ে যেত। আমরা এই গালমন্দ, সোশ্যাল মিডিয়াতে এত বেশি ক্লামজি, এই যে এদেরকে নিয়ে বাজে কথা বলা, এগুলো কোনো কিছু থাকতো না, পুরো পৃথিবী অন্যরকম হয়ে যেত। বাট দিস আর এক্সিস্ট। সো ওই জায়গাটা আপনাকে রিয়ালাইজ করা উচিত। আমি কথাগুলো এই কারণেই বললাম, কারণ অধিকাংশ মানুষই ধর্মভীরু, আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখে তাই মনে হয়। তো সেই জায়গা থেকে, ওই জায়গাটা থেকেই মেসেজটা দেওয়া যে না, আমরা যাতে করে সংশোধন করি নিজেদেরকে। আমরা কেউই ধোয়া তুলসীর পাতা না, সবার জীবনেই কম বেশি প্রবলেম আছে, সবার জীবনেই অনেক সমস্যা আছে, কিন্তু যখন একটা ওই মানুষের সাথে আমাদের যখন মুখোমুখি হয়ে যাব, তখন তার ওই উইকনেসগুলো নিয়ে, দুর্বলতাগুলো নিয়ে আমরা কথা বলবো না। এতে হয়তো সে বেশি আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। ঠিক আছে, অনেক ভালো থাকেন। আপনি তো সিলেটে বলবেন একটা কথা বলি, হ্যাঁ বলেন বলেন। হয়তো বলবেন যে আমার অনেক আপুরা আছেন যে কান্নাকাটি করেন, আমার তো মানে ছোটতে মা মরার পর থেকে কান্না করতে করতে ও আচ্ছা, এখানে হাসাহাসি করছেন সেই কারণে কান্নাকাটি করেন। আচ্ছা, ও যখন ভিডিও শুরু করতেছিলাম তো সেই হাসাহাসি করতেন না, আসলে আমার খুবই যে সময় আমি আসার আগে, এখানে আসার আগে আমার চিন্তা করতে করতে চোখের পানি আইসা পড়ছিল, কিন্তু এখানে আইসা দেখা যায় আমি আপনার সাথে আপনি কথা হাসবেন, বলার বেশি বেশি করে হাসবেন, আমরা হাসতে চাই, কোনো সমস্যা নাই। আমি আমার কর্মজীবনে এমন একজন বস পাইছিলাম যেহেতু রেগে গেলে হাসে। এটা নিয়ে একটা নাটকও হয়েছিল, বিখ্যাত একজন লেখক এটার উপর একটা নাটক বানিয়েছিলেন, এবং বিখ্যাত একজন অভিনেত্রীও সেখানে অভিনয় করেছিলেন। সেই লোকটাও খুব বিখ্যাত, তাকে যদি আমি বলি এক নামে পুরো সংবাদ মিডিয়া তাকে চিনবে। যাই হোক, বললাম না, এই একটা লোক যে রেগে গেলে হাসে, এবং সে খুব বেশি বেশি যখন মিটিংয়ে হাসতো তখন ওই নাটকটার কথা মনে করতাম। মানে খুব কাছের একজন মানুষ এই নাটকটা লিখেছিল, অনেকেই রিলেট করতে পারবেন। যাই, ওই প্রসঙ্গে আর নাই বা গেলাম।
তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। তবে একটা বিনীত অনুরোধ থাকছে, শেয়ারের জায়গাটা যেন কোনো প্রকার না কমে। চলেন একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।